এটা কাহিনী এমন এক অনাথ ছেলের যে ছোটবেলায় এতটাই দুর্বল ছিল যে তার চোখের সামনেই তার বাবা মাকে মেরে ফেলা হয়। আর সেই রাগ থেকেই সে এমন এক অস্ত্র পায় যা দিয়ে সে ওই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সোর্সারার হয়ে ওঠে। এটা কাহিনী দুই ভাইয়ের। বড় ভাইয়ের নাম জ্যাং আর ছোট ভাইয়ের নাম আমাদের কাচেন জানানো হয়। আর তাদের দুজনের থেকে আমরা জানতে পারি যে হাজার বছর আগে দেবতা আর দানবদের মধ্যে এক খুব ভয়াবহ যুদ্ধ হয়েছিল, যেখানে ডিমন লর্ড দেবতাদের খুব বাজেভাবে হারিয়ে দেয়। কিন্তু তখনই সেখানে দেবতাদের গার্ডিয়ান আসে যে একাই দানবদের জন্য যথেষ্ট ছিল। তবে অনেকগুলো দানবকে হারানোর পর ওই দেবতাকে ধোঁকা দিয়ে মেরে ফেলা হয়, কিন্তু মরার আগে গার্ডিয়ান সব শক্তিশালী দানবদের সিল করে দিয়েছিল। আর শেষে আমাদের এটা জানানো হয় যে গার্ডিয়ানের মৃত্যুর পর তার শরীরের ৭২টি টুকরো হয়ে গিয়েছিল, যা এই পৃথিবীর আলাদা আলাদা জায়গায় ছড়িয়ে পড়েছে। ওদিকে আমরা জ্যাং আর কাচেনকে দেখি যাদের বাড়ি ভেঙে পড়ার মুখে ছিল। তারা দুজনেই ছুটতে ছুটতে বাড়ি থেকে বাইরে আসে, আর বাইরে আসতেই তাদের বাড়ি ধুলোয় মিশে যায়। পরের দৃশ্যে আমরা জ্যাং আর কাচেনের বাবাকে দেখি, যার নাম গং ছিল, আর নিজের বাচ্চাদের বাঁচানোর জন্য সে এক খুব ভয়ঙ্কর দানবের সাথে লড়াই করছিল। কিন্তু ওই মনস্টারের লেভেল অনেক হাই ছিল, যে কারণে গং তার সাথে লড়াই করতে পারছিল না আর খুব বাজেভাবে মার খাচ্ছিল। তবে যেমনই ওই দানব বাচ্চাদের ওপর হামলা করতে যাচ্ছিল, গং তাদের বাঁচিয়ে নেয়। আর যখন অনেকবার হামলা করার পরও ওই দানবের ওপর কোনো প্রভাব পড়ছিল না, তখন গং নিজের পুরো শক্তি লাগিয়ে এক জাদু করে, আর তার সাহায্যে সে ওই দানবকে এক জায়গায় আটকে রাখতে সফল হয়। যদিও গং নিজেও জানত যে তার এই জাদু বেশিক্ষণ কাজ করবে না। আর এরপরই গং তার বাচ্চাদের নিয়ে ওখান থেকে যত দ্রুত সম্ভব পালায়, আর রাস্তায় সে জেংকে বলে, বেটা, আমার কথা মন দিয়ে শোনো, আমি এই মনস্টারকে বেশিক্ষণ আটকে রাখতে পারবো না। আমার সবচেয়ে শক্তিশালী অ্যাটাক অর্থাৎ 5 ফিঙ্গার প্রিজনও এটাকে আটকাতে পারল না। এবারের পরের দৃশ্যে আমাদের দেখানো হয় যে গং তার বাচ্চাদের নিয়ে এক গোপন গুহায় এসেছিল, যেখানে গং নিজের হ্যান্ড সাইনের সাহায্যে দুটো তলোয়ার বের করে। আর এরপর যেমনই গং আর জেং মিলে তলোয়ার দুটো বের করে, তখন তার ভেতর থেকে এক গোল্ডেন বক্স বাইরে আসে। আর তখন গং ওই গোল্ডেন বক্স জ্যাংকে দিয়ে বলে, বেটা জ্যাং, আমি আজ তোমাকে এক দায়িত্ব দিচ্ছি। যখন কাচেন বড় হবে তখন এই গোল্ডেন বক্স ওকে দিয়ে দিও, আর এই বক্সটা খুব সাবধানে রেখো, কারণ এটা হাজার বছর পুরনো এক সম্পদ। কিন্তু তখনই হঠাৎ করে পুরো জমি কাঁপতে শুরু করে, আর এর মানে হলো যে দানব আবার মুক্ত হয়ে গেছে। এরপরই গং আর তার বাচ্চারা দৌড়াতে দৌড়াতে এক গুহার ভেতরে আসে। তবে গং ওই গুহার প্রবেশপথে এক ব্যারিয়ার লাগিয়েছিল। ওদিকে গুহার ভেতরে আমরা এক সরু রাস্তা দেখি, আর ওই সরু রাস্তার নিচে অনেক লাভা ছিল। তাদের আগে যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। আর তখনই হঠাৎ ওই দানব ব্যারিয়ার ভেঙে গংকে ধরে ফেলে। কিন্তু নিজের শেষ শক্তি ব্যবহার করে গং ওই দানবকে নিজের ফাঁদে ফেলে দেয়। আর এবার ফাইনালি গং ওই দানবকে লাভার ভেতরে পাঠিয়ে, যাতে ওই দানব মারা যায় ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত তাদের ওপর থেকে বিপদ কাটেনি। কারণ এরপরই আমরা দেখি যে এক নারী দানব পেছন থেকে এসে গংয়ের শরীরের এক পাশ থেকে অন্য পাশে নিজের হাত চালিয়ে দেয়। এটা দেখে জ্যাং আর কাচেন খুব ভয় পেয়ে যায়। তবে গং শেষবারের মতো জাদু ব্যবহার করে ওদের দুজনকে রক্ষা করে, আর ওদের দুজনকে টেলিপোর্ট করে এক নিরাপদ জায়গায় পৌঁছে দেয়। এরপরই আমাদের 10 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে জ্যাং আর কাচেন অনেক বড় হয়ে গিয়েছিল। যেখানে আমরা জ্যাংকে দেখি যে এক গাছের ওপর বসেছিল, আর কাচেন এক লিজার্ডের কস্টিউম পরেছিল, কারণ ওরা এক মিশনে যাচ্ছিল। কিছু সময় পর আমাদের এক টেকো প্রিস্টকে দেখানো হয় যে এক পরিত্যক্ত মন্দিরে এসেছিল। আর তখন ওই প্রিস্ট এক লোককে বলে, এই মন্দিরে এক খুব ভয়ঙ্কর দানবের ছায়া আছে, আর সে তোমাকে মেরে ফেলতে চায়। আর এটা শুনে ওই লোকের অবস্থা খারাপ হয়ে যায়, আর সে ওখান থেকে পালিয়ে যায়। তবে এরপরই জ্যাং আর কাচেন এখানে আসে, আর ওই টেকো লোকটাকে ধরে ফেলে, কারণ এই টেকো লোকটা কোনো প্রিস্ট নয়, এ শুধু একজন ভণ্ড যে মানুষের থেকে টাকা লুটে নেয়। এরপরই আমরা ওই প্রিস্টকে দেখি যে এক জায়গায় বাধা ছিল, আর যেমনই তার জ্ঞান ফেরে সে তার সামনে কাচেন আর জ্যাংকে দেখে। তবে তার আন্দাজ ছিল যে তার ভাড়ামি ফাঁস হয়ে গেছে, কিন্তু তবুও সে অভিনয় করে বলে, তোমরা এসব কি করছো? আমাকে জলদি খোলো, আমাকে ওই দানবকে মারতে হবে। কিন্তু এটা শুনে জ্যাং ওর গলায় তলোয়ার রেখে বলে, এই টেকো, এবার এটা মেনে নে যে তুই মিথ্যে বলিস। আর তখন ভয় পেয়ে ওই প্রিস্ট বলে, আমাকে মাফ করে দাও, আমি ভবিষ্যতে আর কখনো এমনটা করব না। আমি এটাও কথা দিচ্ছি যে আমি সবার টাকা ফেরত দিয়ে দেব। এরপরই আমাদের দৃশ্য বদলে যায়,
আর আমরা এক বাড়িতে দেখি যেখানে আমাদের জানানো হয় যে আজ কাচেনের অ্যাডাল্ট সেরেমনি, অর্থাৎ আজকের পর থেকে কাচেনও একজন সোর্সারার হয়ে যাবে। আর যেমনই তার সেরেমনি শুরু হয় তখন তার চারপাশে এক গোল্ডেন আভা তৈরি হয়। আর কিছুক্ষণের মধ্যে যেমনই এসব গায়েব হয়, জ্যাং বলে, ছোট ভাই, তোমাকে অনেক অনেক অভিনন্দন, কারণ তুমি ফাইনালি একজন সোর্সারার হয়ে গেছো। আর আমার বিশ্বাস যে তুমি বড় হয়ে এক খুব ভালো ডিমন হান্টার হবে। তবে তখন কাচেন বলে, বড় ভাই, আমার কিছু আলাদা মনে হচ্ছে না। আমি কি সত্যি কখনো এক ডিমন হান্টার হতে পারবো? চিন্তা করো না ক্যাচেন, আমরা অনেক লড়াই একসাথে লড়েছি, আর আমি খুব ভালো করেই জানি তুমি এক খুব ভালো ডিমন হান্টার হতে পারো। এরপরই জ্যাং ক্যাসেনকে সেই গোল্ডেন বক্স দিয়ে দেয়। আর এটা সেই গোল্ডেন বক্স যেটা তাদের বাবা তাদের দিয়েছিলেন। আর যেমনই ক্যাসেন ওই বক্সটা খোলে তখন তার ভেতর থেকে এক ছোট রড বেরোয়। তবে ক্যাসেন বুঝতে পারে না যে এই রড দিয়ে সে কি করবে। তখন জ্যাং বলে যে আমারও কোনো আইডিয়া নেই যে এটা আসলে কি। তবে যাই হোক, এটা আমাদের বাবা আমাদের দিয়েছেন। যদি এটা কোনো কাজের নাও হয় তবুও এই দুনিয়ায় এটা আমার কাছে অনেক দামি। তখনই হঠাৎ আমরা এক বৃদ্ধ লোককে দেখি যে দৌড়াতে দৌড়াতে তাদের কাছে আসে। আর সে জ্যাংকে বলে, প্লিজ আমাকে সাহায্য করো, অনেক ভয়ঙ্কর দানব আমাদের শহরের ওপর হামলা করে দিয়েছে, আর আমার বাড়িতে অনেক লোক নিখোঁজ। তোমার ছাড়া আমার কাছে আর কেউ নেই যার কাছে আমি সাহায্য চাইতে পারি। আর তখনই জ্যাং ওই লোকের থলের ভেতর থেকে এক বেল পায়। আর এই বেলটা ওরা ওই ডিমন লেডির কাছেও দেখেছিল যে তাদের বাবাকে মেরেছে। আর এটা জানার পরেই ওরা দুজনেই বেরিয়ে পড়ে এই কেসটা সলভ করার জন্য। এখন জ্যাং আর কাছেন ওই বৃদ্ধ লোকের গ্রামে পৌঁছে গেছে যেখানে দানবরা আছে। তবে এই গ্রামে অনেক কুয়াশা ছিল, যে কারণে কাছেন জ্যাংয়ের থেকে আলাদা হয়ে যায়। আর ঠিক সেই সময় জ্যাংয়ের সামনে এক ক্যাট ডিমন চলে আসে। তবে ওই দানবকে দেখে জ্যাং বলে, তোমার ওপর আবার কোনো আগ্রহ নেই, আমি তোমাকে ছেড়ে দিতে পারি, কিন্তু তার আগে আমাকে এটা বলো যে ওই লেডি ডিমন কোথায় যার এই বেল। তবে ক্যাট ডিমন কিছু না শুনেই জ্যাংয়ের ওপর হামলা করে দেয়। জ্যাং বলে, যদি তুমি লড়াই করতেই চাও তবে এটাই সই। আর এরপরই জ্যাং নিজের তলোয়ারের সাহায্যে এমন এক হামলা করে যাতে ক্যাট ডিমন খুব ভয় পেয়ে যায়। আর তখন ওই বেলটার ব্যাপারে জ্যাং আবার ক্যাট ডায়মন্ডকে জিজ্ঞেস করে, কিন্তু সে বলে যে আমি একদমই জানি না এই বেল কার। তখন জ্যাং বলে, যদি তুমি নাই জানো তবে আমার সময় নষ্ট কেন করলে? আর এই বলে সে ওখান থেকে চলে যেতে থাকে। কিন্তু একবার হারার পর ওই ক্যাট ডায়মন্ড আবার জ্যাংয়ের ওপর হামলা করে, কিন্তু জ্যাং সেটা বুঝতে পারে আর সে তার দুটো তলোয়ার দিয়ে ওকে মেরে ফেলে। কিন্তু ওই ক্যাট ডায়মন্ড মরার আগে বলে, তুমি আমাকে মেরে ফেললেও আমার বড় ভাই তোমার ভাইকে ঠিকই মারবে। ওদিকে অন্যদিকে ক্যাচেনের ওপর ক্যাট ডায়মন্ডের বড় ভাই হামলা করে দেয়, আর তার এক হামলাতেই ক্যাচেন অনেকটা দূরে গিয়ে পড়ে। কিন্তু তখনই ক্যাচেনের কাছে এক কাঠের টুকরো ছিল, যেটা তুলে নিয়ে সে নিজের তলোয়ার বানিয়ে নেয়। এর মধ্যে দানব বলে, তোমার লড়াই করার এখানে কোনো লাভ নেই, তোমার বড় ভাই অনেক আগেই মারা গেছে। কিন্তু তখন ক্যাচেন বলে, আমার বড় ভাই সম্পর্কে তুমি জানোই বাকি? এটা শুনে ক্যাট ডিমন খুব রেগে গিয়ে বলে, তোমার মতো দুর্বলের আমার সামনে দাঁড়িয়ে থাকার যোগ্যতা নেই। আর এর মধ্যেই জ্যাংও ওখানে পৌঁছে গিয়েছিল, যে ওপর থেকে কাচেনকে দেখছিল। তখনই কাচেনের ওপর ওই ক্যাট ডিমন হামলা করে, কিন্তু তখনই কাচেনের গলায় থাকা ওই ছোট রডটা যেটা সে পেয়েছিল সেটা হঠাৎ এক হোলি ওয়েপন রূপান্তরিত হয়ে যায়। ওটা এক খুব বড় অস্ত্র হয়ে গিয়েছিল, যেটার ভেতর থেকে আলো বেরোচ্ছিল। আর ঠিক সেই সময় আমরা এক দানবকে দেখি যে বলে, তাহলে এত বছর পর ফাইনালি এটা জেগে উঠেছে। ওদিকে আমরা জ্যাংকে দেখি যে নিজের ছোট ভাইয়ের এই ক্ষমতা দেখে বেশ অবাক ছিল। ওদিকে কাচেনের এই ভয়ঙ্কর হামলা সত্ত্বেও ওই ক্যাট ডায়মন্ড তখনও বেঁচে ছিল, আর এর মধ্যেই কাচেন ওখানেই অজ্ঞান হয়ে যায়। এরপরই জ্যাং নিচে আসে আর ওই বেলটার ব্যাপারে দানবটাকে জিজ্ঞেস করে। প্রথমে তো ওই দানব কিছুই বলে না, কিন্তু যেমনই জ্যাং ওই বেলটা বাজায় তখন ওই বিড়ালটা হিপনোটাইজ হয়ে গিয়ে বলে, আমাকে এই রিং সুমিরে নামের এক দানব দিয়েছিল। তখন জ্যাং জিজ্ঞেস করে, এই সুমিরে আসলে কে? তখন ক্যাট ডায়মন্ড বলে, এ ব্যাপারে আমরা কিছুই জানি না। আর শেষে আমরা জানতে পারি যে সুমিরে সোল ফ্র্যাগমেন্ট নামের এক জিনিস হাসিল করতে চায়। আর যেহেতু ক্যাট ডায়মন্ড অনেক ইনফরমেশন লিক করে দিয়েছিল, সেই কারণে ওই বেলটা হঠাৎ ক্যাট ডিমনের মুখের ভেতরে চলে যায়। আর দেখতে দেখতে ওই ক্যাট ডিমন এক টাইম বোমার মতো ব্লাস্ট হয়। এর কিছু সময় পরেই আমাদের দেখানো হয় যে ক্যাচেনের জ্ঞান ফেরে, আর সেখানেই জ্যাংও ছিল। ক্যাচেনের জ্ঞান ফেরার পর জ্যাং বলে, তোমার প্রথম লড়াইটা বেশ ভালোই ছিল,
তখনই হঠাৎ আমরা দেখি যে ক্যাচেনের কাছে থাকা হোলি ওয়েপন আবার ছোট হয়ে যায়। তখন ক্যাচেন জ্যাংয়ের কাছে যায় আর বলে, আমি জানি না যে শেষ পর্যন্ত এই ওয়েপনটাকে আমি বড় করব কি করে। কিন্তু অন্যদিকে জ্যাং ক্যাট ডায়মন্ডের ব্যাপারে ভাবা বন্ধ করতে পারছিল না। ও বুঝতে পারছিল না যে শেষ পর্যন্ত এই সোল ফ্র্যাগমেন্টটা আসলে কি। কিন্তু তখনই হঠাৎ ক্যাচেন আর জ্যাংয়ের পেছনে দুজন অজানা ব্যক্তি চলে আসে, যারা আসার পর ক্যাচানের কাছ থেকে ওই হোলি ওয়েপনটা নিয়ে নেওয়ার কথা বলছিল। আর এর মধ্যেই জ্যাং নিজের তলোয়ার বের করে নেয়। যদিও এই সময় জ্যাংয়ের অবস্থা একদমই ভালো ছিল না। কালকের লড়াইয়ের কারণে ও বেশ ভালোই ইনজোর্ড ছিল। আর তখনই সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি বলে, আমরা তোমার কোনো ক্ষতি করব না, কিন্তু আমাদের ওই স্বজন আয়রনটা দিয়ে দাও। ওই মেয়েটির মানে ছিল এখানে কাচানের কাছে থাকা হোলি ওয়েপনটা। কিন্তু তখন জেং বলে যে যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ এই হোলি ওয়েপন অর্থাৎ এই স্বজন আয়রন আমার কাছ থেকে কোথাও যাবে না। যদিও এরপর জেং হামলা করে, কিন্তু ওর হামলাটা ওই মেয়েটি খুব সহজেই ডজ করে নেয়। আর সম্ভবত ও জেংয়ের অ্যাটাক এই জন্য ডজ করতে পেরেছিল কারণ জেং এখন খুবই ইনজোর্ড। আর তখনই ওরা দুজন একে অপরের ওপর আবার অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু এর মধ্যেই ওর অন্য সাথী মাঝখানে এসে বলে, থেমে যাও, আমরা দুজন এখানে তোমাদের সাথে লড়াই করতে আসিনি। আর এটা বলতে বলতে ও একটা ম্যাজিকের সাহায্যে জেংকে পুরোপুরি সুস্থ করে দেয়। এখন এটা দেখার পর জ্যাং শান্ত হয় আর তারপর জিজ্ঞেস করে, তো তোমরা যদি আমাদের সাথে লড়াই করতে না আসো তাহলে আমাকে এটা বলো যে শেষ পর্যন্ত এই হোলি ওয়েপন তোমাদের কেন চাই। এর মধ্যেই ওই মেয়েটি বলে যে এই হোলি ওয়েপনের নাম স্বজন আয়রন, আর যখন থেকে স্বজন আয়রনের জন্ম হয়েছে তখন থেকে ওটা আমাদের। আর এরপরেই অন্য টিমমেট বলে যে এই ওয়েপেনটা একটা খুব শক্তিশালী ওয়েপেন, যা অফিসিয়ালি গড অফ ওয়ারের। তখন জ্যাং জিজ্ঞেস করে যে আসলে তোমরা দুজন কে। তখন ওই ছেলেটি বলে যে আমাকে মাফ করো, আমরা তোমাকে আগে ইন্ট্রোডাকশন দিইনি। দেখো, যেখানে আমার কথা, তো আমার নাম সারো আর এই মেয়েটির নাম জু, আর আমরা দুজনেই ফেরি ক্ল্যান থেকে বিলং করি। আর এইসব বলতে বলতে ওই মেয়েটি নিজের মাস্ক খুলে ফেলে। এখন ওর মুখ দেখার পর কেন জানি না, কিন্তু এই দুই ভাই খুব খুশি হচ্ছিল। তখন সারো এই স্টোরিটাকে আগে এক্সপ্লেইন করতে গিয়ে বলে, অনেক বছর আগে যখন ডিমন আর গডদের লড়াই হয়েছিল তখন গডদের গার্ডিয়ানকে ধোকা দিয়ে মেরে ফেলা হয়েছিল। আর ওই গার্ডিয়ান মারা যাওয়ার পর তার ৭২টা টুকরো হয়ে গিয়েছিল, যা এই দুনিয়ায় আলাদা আলাদা জায়গায় ছড়িয়ে পড়েছে। আর যদি গডদের আমাদের আবার জীবিত করতে হয় তাহলে আমাদের ওই ৭২টা টুকরোকে আবার এক জায়গায় আনতে হবে। আর ওই ৭২টা টুকরোকে এক জায়গায় আনার জন্য এই স্বজন আয়রনের দরকার, কারণ স্বজন আয়রন ওই গড গার্ডিয়ানেরই নিজের ওয়েপন ছিল। এখন এই গল্পটা খুব ভালো করে শোনার পর জ্যাং বলে, দেখো তোমার গল্প আমার বেশ ভালো লেগেছে, কিন্তু শেষ পর্যন্ত আমি কি করে বিশ্বাস করি যে তুমি সত্যি বলছো। সারো বলে যে জ্যাং, তোমাকে আমাদের কথায় বিশ্বাস করতেই হবে, কারণ এত বছর ধরে এই ডিভাইন ওয়েপন অর্থাৎ এই স্বজন আয়রন ঘুমিয়েছিল। আর গড অফ ওয়ার অনুযায়ী যখনই এই স্বজন আয়রন অ্যাক্টিভেট হয় তখন তার অরা অনেক বেশি হয়, এমনকি তার ইম্প্যাক্ট হেভেন আর হেল পর্যন্ত যায়। অর্থাৎ যখন কাল এই স্বজন আয়রন অ্যাক্টিভেট হয়েছিল তখন ডিমন আর গড সবাই জেনে গেছে যে স্বজন আয়রন অ্যাক্টিভেট হয়ে গেছে। আর যদি এই স্বজন আয়রন কোনো ভুল হাতে চলে যায় তাহলে ডিমন লর্ড আবার বেঁচে উঠতে পারে। আর যদি ভুল করেও এমনটা হয়ে যায় তবে এই দুনিয়া তছনছ হয়ে যাবে, আর তখন এই দুনিয়া বাঁচানোর জন্য কোনো গডও বেঁচে থাকবে না। কিন্তু এত কিছু শোনার পরেও জ্যাং বলে, দেখ ভাই, আমার তোর কথায় একদমই বিশ্বাস হচ্ছে না। এর মধ্যেই জু বলে যে শেষ পর্যন্ত তুমি বুঝতে পারছো না কেন, যদি ভুল করেও ডিমন লর্ড আগে আজাদ হয়ে যায় তবে এই দুনিয়াকে কেউ বাঁচাতে পারবে না। এখন এর মধ্যেই কাচান সামনে আসে আর বলে যে যদি সত্যি এটা দুনিয়াকে বাঁচাতে পারে তবে ভরসা করে এটা তোমাদের দিয়ে দিতে রাজি আছি। আর তখন কাচান জেংকে বলে যে আমাকে মাফ করো, এটা আমাদের বাবার শেষ স্মৃতি ছিল। যদিও জেং বলে যে কোনো ব্যাপার না, যদি এটা তোমার নিজের ডিসিশন হয়, তবে আমি এটাকে রেসপেক্ট করি। যদিও এখনও জ্যাংকে ওই লেডি ডায়মন্ডকেও খুঁজতে হবে যে ওর বাবাকে মেরেছিল। আর এখন এই ভাবতে ভাবতে ও কাচানকে নিয়ে ওখান থেকে বেরোতে যাচ্ছিল, কিন্তু এর মধ্যেই জু পেছন থেকে চিৎকার করে আর বলে যে শেষ পর্যন্ত আমাকে বোকা বানালে কি করে তুমি, এই হোলি ওয়াপন অর্থাৎ স্বজন আয়রন নকল। যদিও যখন কাচান সেখানে আবার যায় আর ওটাকে নিজের হাতে নেয় তখন ওটা আবার গোল্ডেন গ্লো করতে শুরু করে, আর যেই জু ওটা আবার নেয় তখন তার উজ্জ্বলতা আবার চলে যায়। এখন এমনটা হওয়ায় কেউ বুঝতে পারছিল না যে আসলে কি হচ্ছে। ওখানেই মাঝখানে সারো বলে, আমি যা ভাবছি তা ভুল হতে পারে, কিন্তু আমি এক জায়গায় দেখেছিলাম যে স্বজন আয়রনকে জাগানোর জন্য একটা পিওর হার্ট বা পবিত্র হৃদয়ের দরকার, আর যেখানে আমার মনে হয় কাচানের হৃদয় পুরোপুরি পবিত্র। আর এই সময় কাচান এই স্বজন আয়রন অর্থাৎ হোলি ওয়েপনের মাস্টার হয়ে গেছে।
আর যেহেতু শুধু কাচানি স্বজন আয়রনকে অ্যাক্টিভেট করতে পারে, তো তাকেও তাদের সাথে যেতে হবে। অর্থাৎ এই সময় থেকেই জ্যাং আর কাচানের আরও একটা নতুন সফর শুরু হয়। আর এরপরেই শারো নিজের ম্যাজিক সার্কেল সামন করে একটা শিপ সামন করে যাতে বসে ওরা এখান থেকে শান্তিতে বেরিয়ে যায়। এখন এর কিছুক্ষণ পর আমাদের শিপের ভেতরের সিন দেখানো হয়, যেখানে জ্যাং আর কাচান খেতে বসেছিল। আর এত ভালো খাবার দেখে ওদের নিজেদের ওপর কন্ট্রোল ছিল না। তখনই জু চিৎকার করে বলে যে তোমরা কি আগে কখনো খাবার খাওনি? তখন জ্যাং বলে যে যদি আমি ভালো করে খাবার না খাই তবে আমাকেও তোমার মতো পিগের মাস্ক পরতে হবে। এখন এটা শোনার পর জ্যাংকে হাওয়ায় উড়িয়ে দেয়। যদিও হঠাৎ করে আমাদের বাইরে একটা মেয়েকে দেখানো হয় যে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। আর যখন শিপ নিজের সামনে একটা মেয়েকে দেখে তখন সেটা থেমে যায়। আর যেমনই জ্যাং শিপ থেকে বাইরে আসে তখন ও ওই মেয়েটাকে দেখে আর ওর দিকে দৌড়ে যায়। তোমার তো অনেক চোট লেগেছে, আমাকে তোমার জন্য কিছু করতে হবে। এখন এরপরেই জ্যাং ওকে তুলে শিপের ভেতরে নিয়ে যায়। তারপর জ্যাং ওকে ঠিক করে আর ওকে কিছু খাওয়া দাওয়া করতে দেয়। তো ম্যাডাম, কোল্ড ড্রিঙ্ক ইত্যাদি লাগবে আপনার? বলো তো, বাইরে চা খেতে চলি। তখন জু চিৎকার করে বলে যে ওই মেয়েটার সাথে ফ্লার্ট করা বন্ধ করো। আর এরপরেই আবার এরা দুজনেই লড়াই করতে থাকে। যদিও এই দুজন লড়ছিল, তখন কাচান ওর জন্য জল নিয়ে যায়। আর তখন ওই মেয়েটা সব জিনিস ভালো করে এক্সপ্লেইন করে। আমার পেছনে খুব বিপজ্জনক গুন্ডারা পড়েছিল, জানি না কেন, কিন্তু ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আর সত্যি বলতে আমার মনে হয়নি যে আজকে আমি বাঁচতে পারবো। আর এখন আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ডার্ক ভ্যালিতে পৌঁছাতে হবে। তখন জ্যাং খুশি হয়ে বলে যে তোমার কপাল বেশ ভালো, কারণ এই সময় আমরাও ওখানেই যাচ্ছি সোল ফ্র্যাগমেন্ট খোঁজার জন্য। এমনকি কাচান ওকে হোলি ওয়েপনও সামনে এনে দেখিয়ে দেয়। তখনই জু চিৎকার করে বলে যে এই সব জিনিস তোমাকে সিক্রেট রাখতে হবে। যদিও এই ইনফরমেশন জানার পর ওই মেয়েটা খুব অদ্ভুতভাবে হাসছিল। আর তখনই আমরা ওই মেয়েটিকে দেখি যে বলে আমাকে মাফ করবেন, আমি নিজের নাম বলিনি, আমার নাম জিং। আর এরপরেই বেশ রাত হয়ে গিয়েছিল, তাই ওরা ঘুমানোর জন্য চলে যায়। এখন এর পরের সিনের আমরা সবাইকে দেখি যারা খুব শান্তিতে ঘুমাচ্ছিল, যেখানে জ্যাং ঘোড়া বেচে ঘুমাচ্ছিল আর তার পাশে কাচানো ঘুমাচ্ছিল। আর যখন সবাই খুব গভীর ঘুমেছিল তখন জিং নিজের হাত বাড়ায় আর একটা ম্যাজিকের সাহায্যে ও কাচানের গলা থেকে ওই স্বজন আয়রনটা নিতে চেয়েছিল। যদিও ঘুমানোর মধ্যেই কাচান ওই অ্যাটাকটাকে ডিফ্লেক্ট করে দিয়েছিল। আর জিং ওটা আবার নেওয়ার আগে তখনই হঠাৎ শারো সেখানে উলঙ্গ অবস্থায় চলে আসে। অফকোর্স ও স্নান করার পর ভুল রুমে ঢুকে পড়েছিল। আর যেমনই শারো এটা রিয়েলাইজ করে ও সেখান থেকে চলে যায়। যদিও জিং খুব ইরিটেটেড হয়ে গেল। ও বলে যে শেষ পর্যন্ত আমি এটা কোথায় ফেসে গেলাম। ওখানেই যখন পরের দিন সকালে সবার ঘুম ভাঙে তখন ওরা বাইরে আসে। জেং বলে যে আরে কাল রাতে তো আমার খুব ভালো ঘুম হয়েছে। আর উঠতে না উঠতেই ওই নতুন মেয়ে জিংকে খুঁজতে শুরু করে। জেং তো এটাও বলে যে ওর প্রোটেকশন করা তো আমার দায়িত্ব, নইলে ওকে আবার গুন্ডারা বিরক্ত করতে পারে। কি কাচান, আমি ঠিক বললাম না তো? আর তখনই আমরা কাচানকে দেখি যে খুব চিন্তিত মনে হচ্ছিল। বড় ভাই, আমার মনে হচ্ছে যে ওই স্বজন আয়রন আমার কাছে নেই। ওখানেই আমাদের কিছুদিন আগের একটা সিন দেখানো হয়, যেখানে জিং আর ওর ছোট বোন একটা কেভে বা গুহায় বন্দী ছিল। তখনই ওই কেভের বস বলে যে যদি তুমি স্বজন আয়রন আমাকে এনে দিতে পারো তবে আমি তোমার ছোট বোনকে আজাদ করে দেব। আর আমাদের এটাও জানানো হয় যে জিং এই দুনিয়ার সবচেয়ে জাদরেল চোর। কিন্তু তখন জিং এটা বলে যে স্বজন আয়রন আর কিছু নয়, শুধু একটা মিথ, এমন কিছু এই দুনিয়ায় এক্সিস্ট করে না। যদিও ওই ডিমন বলে যে অনেক বছর পর স্বজন আয়রন ফাইনালি অ্যাক্টিভেট হয়ে গেছে। আর যদি তোমাকে নিজের ছোট বোনকে জীবিত আর সুস্থ সবল চাই তবে তোমাকে ওটাই করতে হবে যা আমি তোমাকে বলছি, নইলে তুমি তো জানোই যে আমরা ওর সাথে কি কি করতে পারি। তখন জিং বলে যে ওকে হাত দেওয়ার সাহসও করো না, তুমি যা বলবে আমি তা করতে রাজি। ওখানেই প্রেজেন্টে আমরা দেখি যে সবাই স্বজন আয়রন খোঁজার জন্য বেরিয়ে পড়েছে। যদিও শারো নিজের ডিভাইসে স্বজন আয়রনের লোকেশন ট্রেস করতে পারছিল, আর ওটা দেখে ওরা একটা গুহার সামনে চলে আসে যেখানে স্বজন আয়রন মজুদ আছে। আমরা এটাও জানতে পারি যে এই কেভের নাম স্পাইডার ওয়েব কেভ, যেখানে একবার কেউ ভেতরে যায় সে আর কখনো বাইরে আসে না। যদিও হোলি ওয়েপন খোঁজার জন্য ওদের এই কেভের ভেতরে যেতে হবে। এখন এখান থেকে সিন বদলায় আর আমরা কেভের ভেতরে দেখি যেখানে জিং ওই হোলি ওয়েপনটা ওই ডিমনকে দিয়ে দিয়েছিল। আর কথা মতো ওর ছোট বোনও আজাদ হয়ে গিয়েছিল। আর ও কাঁদতে কাঁদতে বলে যে আমাকে মাফ করো, এইসব ভুল আমার।
যদিও জিং ওকে চুপ করায় আর ওরা দুজন ওখান থেকে বের হতে যাচ্ছিল, আমার মনেই হয়েছিল যে ডিমনরা কখনো সৎ হতে পারে না, কারণ ওই ডিমনদের বস ওকে আটকে দেয় আর বলে, আমি এটা কথা দিয়েছিলাম যে আমি তোমার ছোট বোনকে যেতে দিব, কিন্তু আমি এটা কখনোই বলিনি যে আমি তোমাকে যেতে দিব। যদি তুমিও এখান থেকে চলে যাও তবে আমাদের বিনোদন হবে কি করে? কিন্তু জিং ওখানে ধরা পড়ার আগেই নিজের ওয়েব স্পাইডারের সাহায্যে ওই ডিমনের ওপর অ্যাটাক করে, আর ওই অ্যাটাকের সাহায্যে ওই ডিমন ওখানেই পড়ে যায়। আর এই সুযোগের সদ্ব্যবহার করে জিং স্বজন আয়রন নিজের কাছে নিয়ে নেয়, আর বাকি যত ডিমন ছিল তাদেরও স্বজন আয়রনের সাহায্যে হারানোর চেষ্টা করে। কিন্তু জিংয়ের 1000 বার চেষ্টা করার পরেও ওটা অ্যাক্টিভেট হয় না। কিন্তু কিছু ডিমনকে মারার পর ও যেমনই ওখান থেকে পালাচ্ছিল তখনই ডিমন জেগে ওঠে আর জিংয়ের পিছু নিতে শুরু করে। আর এবার জিংয়ের ওয়েব অ্যাটাকের ওর ওপর কোনো প্রভাব পড়ছিল না, আর তখনই ডিমন বস ওদের দুজনের ওপর অ্যাটাক করে ওদের নিচে ফেলে দেয়। আর এর আগে যে জিং ওখান থেকে নড়তে পারত, ও আবার একটা প্রাণঘাতী হামলা করে, কিন্তু জিং শেষ মুহূর্তে ওই অ্যাটাকটা ডজ করে নিয়েছিল। আর এরপর যেমনই ও কাউন্টার অ্যাটাক করে, তো ডিমন বস নিজের ফাইনাল অ্যাটাক করে, আর এই খতরনাক হামলার কারণে জিং অনেক বেশি ইনজোর্ড হয়ে যায়। তখনও নিজের ছোট বোনকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যত দূরে হক তত দূরে চলে যাও, আমার চিন্তা করো না, আমি তোমার পেছনেই থাকবো। যদিও জিং জানতো যে ও আজকে এখানে মারা যাবে। ঠিক ওই সময় আমরা আরও একটা রোগা ডিমনকে দেখি যে ওদের দুজনের ওপর একটা ব্যারিয়ার তৈরি করে দেয়। তখন আমাদের জানা যায় যে এই ডিমনের নাম রকস্টার। আরও খুশি হয়ে বলে যে তোমরা এই ব্যারিয়ার থেকে নিজেদের জীবনেও বের হতে পারবে না। যাই হোক, এখান থেকে সিন শিফট হয় আর আমরা বাইরে জ্যাং আর কাচিনকে দেখি। আর তখনই জ্যাং চিৎকার করে বলে, শুধু একবার জানতে পারি যে কে আমার স্বজন আয়রন চুরি করেছে। ঠিক ওই সময় আমরা শারোকে দেখি যে বলে, আমি জেনে গেছি যে স্বজন আয়রন কোথায় আছে। কিন্তু সত্যি এই কেভের রাস্তা অনেক বেশি কমপ্লিকেটেড। আর তখন ওরা ডিসাইড করে যে ওরা সবাই একটা টিম বানিয়ে আলাদা আলাদাভাবে যাবে, যাতে ওরা যত তাড়াতাড়ি সম্ভব স্বজন আয়রন খুঁজে পায়। এখন এর কিছু সময় পরের সিন দেখানো হয় যেখানে কাচিন আর জেং ওই জায়গায় পৌঁছে গিয়েছিল। আর ফাইনালি ঘন্টার পর ঘন্টা পরিশ্রমের পর ওরা নিজেদের সামনে স্বজন আয়রন দেখতে পায়। কিন্তু মুশকিল ছিল এই যে ওদের সামনেই ডিমন বসও ছিল। তখনই জ্যাং কাচিনকে আটকায় আর বলে, থেমে যাও কাচিন, এটা সঠিক সময় নয়, কারণ ওই সময় আমরা জিনকে দেখি যে আবার নিজের ওয়েব অ্যাটাকের সাহায্যে ডিমন বসের ওপর হামলা করে। আর এই অ্যাটাকের পর ডিমন বস অনেক বেশি রেগে গিয়েছিল। শেষ পর্যন্ত তোমাদের মতো হিউম্যানদের আমার ওপর হামলা করার সাহস হলো কি করে? তখনই এটা বলতে বলতে ওলতেও নিজের রক অ্যাটাকের সাহায্যে ওই দুই বোনের ওপর হামলা করে। যদি ওই অ্যাটাক জিং ডাস করে নেয়, কিন্তু ওর ছোট বোনের এই অ্যাটাক লেগে যায়। আর এখন এটা দেখে জিংয়ের অনেক বেশি রাগ আসে। ও নিজেকে আর ধরে রাখতে পারে না আর ওই ডিমন বসের ওপর হামলা করে দেয়। কিন্তু জিংয়ের এই হামলার কোনো লাভ হয় না, কারণ শেষ পর্যন্ত ডিমন ওই অ্যাটাক ব্লক করে দিয়েছিল। তখন এই আওয়াজ শুনে ওখানে শারো আর জু চলে আসে। আমরা শারোকে দেখি যে ওই ডিমন বসকে অ্যানালাইজ করে, আর এরপরও বলে যে ওই ডিমন বস স্বজন আয়রন গিলে ফেলেছে, আর আমাদের তাড়াতাড়ি করতে হবে, নইলে এই স্বজন আয়রন ওর ভেতরে অ্যাবজর্ব হয়ে যাবে। তখন জ্যাং ওই দুই বোনের সামনে এসে বলে যে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাও। এটা শুনে ওই রোগা ডিমনটা আবার ওদের দুজনকে আটকানোর জন্য এগিয়ে আসে, কিন্তু জ্যাং ওকে ভয় দেখিয়ে বলে যে আবে, ওখানেই থেমে থাক, আর এগিয়েছিস তো তোকে মেরে ফেলবো। কিন্তু ওখানে হামলা করার জন্য এবার পুরো ডিমন আর্মি চলে এসেছিল। যদিও দেখা গেলে এদের ডিমন আর্মি কোনো কাজের নয়, কারণ এই সব ডিমনদের আমাদের শারো মাত্র একটা ম্যাজিকের সাহায্যে শেষ করে দেয়। এখন এটা দেখে বিমন বস এবার নিজে থেকে হামলা করে, কিন্তু তারপর শারো নিজের একটা ম্যাজিক করে যাতে ও বাকি সব লোকেদের বাঁচিয়ে নেয়, আর সুযোগ বুঝে রকস্টার একটা ছুরি দিয়ে জ্যাংয়ের ওপর হামলা করে। কিন্তু সঠিক সময়ে জু ওই অ্যাটাক দেখে নিয়েছিল, আর ও ওই অ্যাটাক ব্লক করে দেয়। ঠিক ওই সময় শারো এইসব জিনিস খতম করার জন্য একটা ফাইনাল অ্যাটাকের প্রস্তুতি নিচ্ছিল। ও একটা অ্যাটাক করে যার নাম সেজ আর্ট টেকনিক, আর এমন খতরনাক অ্যাটাক দেখে রকস্টার নিজের জন্য একটা ব্যারিয়ার বানাচ্ছিল। কিন্তু ওর ব্যারিয়ার বানানোর আগেই শারো একটা ফ্লেম থ্রোয়ার অ্যাটাক করে। এখন এটা দেখে বস ডিমন একটা রক সিড নামের খতরনাক হামলা করে, আর রক সিড অ্যাটাক ফ্লেম থ্রোয়ার অ্যাটাককে পুরোপুরি গায়েব করে দিয়েছিল। এখন এমনটা হওয়ার পর জু সারোর সাহায্য করার জন্য তার উপর অ্যাটাক করতে যায়, কিন্তু ডিমন ওই অ্যাটাক পর্যন্ত ব্লক করে দিয়েছিল। এখন ধীরে ধীরে ডিমন ওভারটেক করতে করতে এমনকে কিছু অ্যাটাক করে যা অনেক পাওয়ারফুল ছিল, আর একটা সময়ের জন্য এমন মনে হতে থাকে যে ওরা হেরে যাবে। কিন্তু ওই সময় জু আর সারো হার মানতে অস্বীকার করে,
তারপর ক্যামব্যাক করে জু এমন একটা হামলা করে যাতে অনেক বেশি ডিস্ট্রাকশন হয়। আর ওই সময় সারো একটা স্পেল পড়তে পড়তে থান্ডারবোল্ট অ্যাটাক করে। এমনকি ওই ব্যাটলফিল্ডে সব জায়গায় জল ভরে গিয়েছিল, আর এই কারণেই সারোর থান্ডারবোল্ট অ্যাটাক অনেক বেশি কার্যকরী হয়ে গিয়েছিল। আর ফাইনালি একটা শেষ অ্যাটাক করার পর ওরা এই ম্যাচ জিতে যায়। এখন হোলি ওয়েপেন অর্থাৎ স্বজন আয়রন নেওয়ার পর ওরা ওখান থেকে বের হয়, কিন্তু যেমনই এরা বাইরে আসে তো এদের সামনে আবার রকস্টার চলে আসে। ও তো সঠিক সময়ে জ্যাং ওর অ্যাটাক আটকে দিয়েছিল। তখন জ্যাং বলে যে আরে তুমি এখানে, আমি তো তোমাকেই খুঁজছিলাম, তুমি একটা কাপুরুষের মতো লড়াইয়ের মাঝখান থেকে পালিয়ে গিয়েছিলে। এখন এটা শুনে ও অনেক বেশি রেগে যায়, আর তখনই রকস্টারের পেছন থেকে কিছু অদ্ভুত হাত বের হয়, আর ওই সময় ও কিছু না ভেবেই জেংয়ের ওপর হামলা করতে শুরু করে দেয়। এই হঠাৎ হওয়া হামলার কারণে জেং অনেক বেশি ইনজোর্ড হয়ে যায়। এখন কাচিন ওর হেল্প করার জন্য এগিয়ে গিয়ে রকস্টারকে ধরার চেষ্টা করে, কিন্তু ওই সময় রকস্টার কাচিনের ওপর হামলা করে ওকে অনেক বেশি ইনজোর্ড করে দেয়। আর ওই রকস্টার জেংকেও নিজের ব্যারিয়ারের ভেতরে বন্দি করে দিয়েছিল যাতে ও লড়তে না পারে। তখন জেং ওই ব্যারিয়ার ভাঙার অনেক চেষ্টা করে, কিন্তু তার একটাও লাভ হয় না। এর মধ্যেই রোগা শুটকো ডিমন বলে যে তোমাকে যত পরিশ্রম করতে হয় তুমি করতে পারো, আমার ব্যারিয়ার আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। আর ওই সময় রকস্টার এমন একটা হামলা করে যাতে জ্যাং ধীরে ধীরে পাথর হতে থাকে। ওই সময় কাচিন অনেক বেশি টেনশনে চলে আসে আর বলে, বড় ভাই তোমাকে কিছু করে বের হতেই হবে। তখন জ্যাং বলে যে চিন্তা করো না কাচিন, আপাতত তুমি বাকি সবাইকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও। এই দুর্বল ব্যারিয়ার আমাকে বেশি সময় আটকাতে পারবে না। এর মধ্যেই রকস্টার আরও একটা হামলা করে আর কাচিনকে জ্যাং থেকে অনেক দূরে সরিয়ে দেয়। এখন এই সব করে রকস্টার অনেক বেশি খুশি হচ্ছিল। এখন ওর এমন মনে হতে শুরু করেছে যে ও অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। ওখানেই কাচিন রিগ্রেট করে বলে যে আমি অনেক বেশি উইক, আমি এতটাই উইক যে আমি নিজের বড় ভাইকেও বাঁচাতে পারলাম না। আমি আমার জীবনে আমার বাবাকে হারিয়েছি, আর আমি আমার বড় ভাইকেও হারাতে চাই না। কিন্তু এর মধ্যেই কাচানের স্বজন আয়রন নিজে থেকেই অ্যাক্টিভেট হয়ে যায়, আর যেমনই কাচান ওই স্বজন আয়রন ধরে ওটা আবার একটা বড় রডে তফাৎ হয়ে যায়। স্বজন আয়রন থেকে আসা এনার্জি এতটাই খতরনাক ছিল যে ওই ব্যারিয়ার পর্যন্ত ভেঙে যায়। কিন্তু এর আগে কাচান কিছু করতে পারত তো। রকস্টার ওকে একটা লাথি মারে আর ওকে দূরে সরিয়ে দেয়, আর স্বজন আয়রন নিজের কাছে নিয়ে বলে যে ব্যাস এখন এটা আমার কন্ট্রোলে এসে গেছে, আর এখন আমি এতটাই শক্তিশালী হয়ে যাব যে কেউ আমাকে হারাতে পারবে না। কিন্তু রকস্টারের অরা প্লাস হওয়ার আগেই মাইনাসে চলে যায়। আরে এখনই তো এই রডটা বড় ছিল, হঠাৎ এটা আবার নর্মাল হয়ে গেল কি করে? আর এই সুযোগের সদ্ব্যবহার করে জ্যাং নিজের ওয়েপেনের সাহায্যে রকস্টারের হাতুই কেটে দেয়, আর এরপরেই এদের দুজনের মধ্যে একটা খুব খতরনাক লড়াই আবার শুরু হয়ে যায়। কিন্তু এবার জ্যাং সিরিয়াস ছিল, আর ওকে হারানো প্রায় অসম্ভব ছিল। জ্যাং নিজের এজিলিটি বুস্ট করে আর রকস্টারকে মাত্র 1 সেকেন্ডের মধ্যে মেরে ফেলে। যদিও এত খতরনাক অ্যাটাকের পরেও রকস্টার পুরোপুরি মরেনি। তখনই হঠাৎ করে আমাদের রকস্টারের ভেতরে কোথাও একটা লোক দেখানো হয়, আর তখন রকস্টার হাসতে হাসতে বলে যে তোমার অরা আর তোমার স্কিলস পুরোপুরি ওর মতো। অনেক সময় আগে আমাদের ডাবল সোর্ড মাস্টারকে মারার অর্ডার দেওয়া হয়েছিল, আর এখন এর আগে রকস্টার আরও কিছু বলতে পারতো ও নিজেই মারা যায়, আর ওর মরে যাওয়ার পর ওর ভেতর থেকে আমাদের একটা সোল ফ্র্যাগমেন্ট মেলে। এখন এর পরের সিনে আমরা সবাইকে ব্যাসের ভেতর দেখি, যেখানে স্যারো নিজের ম্যাজিকের সাহায্যে জিংকে হিল করতে পারে না। তখন স্যারো বলে যে জিং তোমার বোনকে বাঁচানোর জন্য আমাদের কাছে মাত্র একটাই উপায় আছে। আর তখন স্যারো নিজের ম্যাজিকের সাহায্যে ওর বোনের স্পিরিটকে একটা আংটির ভেতরে বন্দি করে দেয়, যাতে ও পরে একটু সময় নিয়ে শান্তিতে ওকে হিল করতে পারে। ওখানেই কোথাও বাইরে আমাদের কাচিনকে দেখানো হয় যে অনেক বেশি উদাস ছিল। ও বলে যে আমি অনেক বেশি দুর্বল, সময় এলে আমি কাউকেও বাঁচাতে পারি না। কিন্তু তখন জ্যাং বলে যে ছোট ভাই উদাস হওয়ার কোনো দরকার নেই, ভুলো না তোমার জন্যই আমি ওই প্রিজন থেকে বের হতে পেরেছিলাম। আমার আর বাকি সবার, আর স্পেশালি আমাদের বাবার তোমার উপর বিশ্বাস আছে। আর এখন জেংয়ের থেকে এত কিছু শোনার পর ফাইনালি কাচিন একটু ভালো অনুভব করতে শুরু করে। পরে যখন জেং আর কাচিন শিপের ভেতরে যায় তখন হঠাৎ কাচিনের কাছে থাকা স্বজন আয়রন ব্লো করতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই দুটো সোল ফ্র্যাগমেন্টকে নিজের ভেতরে অ্যাবজর্ব করে নেয়। এখন যদিও সোল ফ্র্যাগমেন্ট অ্যাবজর্ব হয়ে গিয়েছিল, কিন্তু এর সাইড এফেক্টস দেখা শুরু হয়ে গিয়েছিল। ওখানে গিয়ে জ্যাং দোকানদারের কাছে শ্যানজো বিন চায়। এই বিন খাওয়ার পর কাচানের জ্বর অনেকটাই কমে আসে। জ্যাংয়ের প্রশ্নে ওনার বলে যে এগুলো এক বিশেষ ধরনের শ্যানজো বিন। এই বিনগুলো খুবই স্বাস্থ্যকর, আর এগুলো খেলে খুব দ্রুত সুস্থ হয়ে ওঠা যায়। যদিও জ্যাং যখন ওটা কিনতে যায় দোকানদার সেটার দাম বলে 2 বিলিয়ন ইয়েন।
এটা শুনে জ্যাং যেভাবে সামনে এসেছিল ঠিক সেভাবেই পিছিয়ে যায় আর ওকে 100টা ভাষায় গরিব ঘোষণা করে দেওয়া হয়। কিন্তু জেংয়ের বদলে সারু ওইসব বিনগুলো কিনে নেয়। তখন জু চিৎকার করে বলে যে এখানে এত গরম কেন? তখন ওনার বলে যে এই শহরকে ফায়ার সিটি ক্লাউড নামে জানা যায়। অনেক বছর আগে যখন গড আর ডিমনদের মধ্যে শেষ লড়াই হয়েছিল, তখন এখানে একটা খুব খতরনাক উল্কাপিণ্ড মিটিওরাইট পড়েছিল, যা ভীষণ গরম ছিল। সেদিনের পর থেকেই এখানকার আবহাওয়া পুরোপুরি বদলে গেছে। এমনকি এই শহরের ওপর একটা অভিশাপও লেগে আছে, কারণ এখানে ফায়ার ক্লাউড নামের এক ডিমন থাকে। কিছুক্ষণ পর জানা যায় যে যেখানে উল্কাটি পড়েছিল সেখানেই আরও একটা সোল ফ্র্যাগমেন্ট রয়েছে। এখন কাচিন আর জেংকে ছেড়ে বাকি সবাই ওই সোল ফ্র্যাগমেন্ট সংগ্রহ করতে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর সবাইকে একটা বিল্ডিং এর সামনে দেখা যায়। সারো তার ট্যাবে দেখছিল যে ওরা ওপরে উঠবে কি করে। ও বলে যে এটা ওই শয়তানের হেড অফিস, সেই হিসেবে এখানে ওর পাহারায় অনেক লোক থাকতে পারে। যদি আমরা সরাসরি আক্রমণ করি তবে মারা পড়ব। সারো নিজের কথা শেষ করার আগেই জেং নিজের দুটো তলোয়ার দিয়ে দেওয়ালটা কেটে দেয়। ভেতরে অনেক লোক সরাসরি জেংয়ের দিকে তাকিয়েছিল। এখান থেকে সিন বদলে যায় আর আমরা কাচিন আর জিংকে দেখি। কাচিনের এখনো জ্বর ছিল আর জিং ওর সেবা করছিল। আমাদের কাচিন ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখছিল। এই স্বপ্নটা ছিল 100 বছরের আগের গড আর ডিমনদের লড়াইয়ের। কাচিন পুরো গল্পটা দেখে যে কিভাবে ডিমনরা ধোঁকা দিয়ে গড অফ ওয়ারকে মেরে ফেলে। গল্প শেষ হতেই ওর সামনে হঠাৎ দুটো সোল ফ্র্যাগমেন্ট চলে আসে, আর ওই সোল ফ্র্যাগমেন্টের সাথে ওই দুই ডিমনও ওর সামনে ছিল। ডিমন বস কাচিনকে বলে যে তুমি খুব দুর্বল, তুমি কখনোই তোমার ভাই আর বন্ধুদের বাঁচাতে পারবে না। যদি তোমাকে শক্তিশালী হতে হয় তবে নিজের আত্মা উৎসর্গ করা উচিত। এমনটা করলে তুমি একজন ডিমন লর্ডের মতো শক্তিশালী হয়ে যাবে। কাচিন তখন ভাবে যে আমি সত্যিই খুব দুর্বল, সব লড়াইয়েই আমাকে বাঁচানো হয় আর আমি কিছুই করতে পারি না। কিন্তু শক্তিশালী হওয়ার জন্য যদি আমাকে নিজের আত্মা উৎসর্গ করে অন্যকে মারতে হয় তবে আমি সেটা কখনোই করব না। ব্যাস, এই কথা বলার সাথে সাথেই ওর স্বজন আয়রন আবার গ্লো করতে শুরু করে। ঠিক তখনই স্বজন আয়রনের ভেতর থেকে একটা আওয়াজ আসে, তুমি এই পরীক্ষায় পাশ করেছো আর আজ থেকে আমি তোমার হলাম। তোমার আর আমার আত্মা আজ থেকে এক। এই পরীক্ষা শেষ হতেই কাচিনের চোখ খুলে যায় আর ও দেখে সামনে জিং দাঁড়িয়ে। আপাতত কাচিন কিছুই বুঝতে পারছিল না যে ওর সাথে আসলে কি হলো। এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা বাকিদের দেখি। সারো আর জু প্রায় সব লোকেদের হারিয়ে দিয়েছিল, আর শেষে যারা বাকি ছিল তাদের জেং হারিয়ে দেয়। ওখানে সব লোকেদের হারানোর পর ওরা যেই এগিয়ে একটা হোলে আসে, জেং সামনে একটা মেয়ের ছবি দেখতে পায়। জ্যাং ওই ছবিটা দেখে কিছু ভাবছিল, তখনই হঠাৎ সামনে এক লোক চলে আসে। ওকে দেখে জ্যাং জিজ্ঞেস করে, তুমি কি ফায়ার ক্লাউড ডিম? কিন্তু এটা শুনে লোকটা কিছুই বলে না, উল্টে জ্যাংকে জিজ্ঞেস করে যে তোমরা ভেতরে ঢুকলে কি করে? এই কথা শোনা মাত্রই জ্যাং ওর ওপর হামলা শুরু করে দেয়। কিন্তু জ্যাংয়ের হামলার ওর ওপর কোনো প্রভাবই পড়ে না। ও নিজের ফায়ার ম্যাজিকের সাহায্যে জ্যাংকে দূরে সরিয়ে তারপর বলে, তুমি তো একজন ডিমন হান্টার, তোমার এখানে কি কাজ? আচ্ছা বুঝেছি, তোমার আমার ভেতরে থাকা সোল ফ্র্যাগমেন্টটা চাই, কিন্তু ওটা নিতে গেলে তোমাকে আমাকে হারাতে হবে। এই বলে ও জ্যাংয়ের ওপর হামলা করে দেয়। জ্যাং ওর হামলা আটকাতে সফল হয় ঠিকই, কিন্তু বেশিক্ষণ ওই হামলা ঠেকিয়ে রাখতে পারে না। এরপর ওই লোকটা বলে, আমি আবার লক্ষ্যের খুব কাছে আছি, লক্ষ্যে পৌঁছাতে আমার আরও দুটো ফেরির রক্ত চাই। আমার কপাল খুব ভালো যে সামনেই দুটো ফেরি আছে। একবার তোমরা দুজন আমার হাতে চলে আসো, তারপর আমি এক ফরবিডেন আর্ট, নিষিদ্ধ বিদ্যা ব্যবহার করতে পারবো। তখন আমি এতটাই শক্তিশালী হয়ে যাব যে কেউ আমাকে হারাতে পারবে না। এরপর ওরা অনেকক্ষণ লড়াই করে কিন্তু জিততে পারে না। তখন জেং, সারো আর জুকে বলে, ওর তোমাদের রক্ত চাই, আর আমরা সেটা হতে দিতে পারি না। তোমরা প্লিজ আমার কথা শোনো আর এখান থেকে চলে যাও, আমি এটাকে একাই সামলে নেব। নিজের বন্ধুর ওপর ভরসা করে সারো আর জু সেখান থেকে চলে যায়। ওই মন্দিরের বাইরে একটা চুল্লি দেখানো হয়, যা কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ হতে চলেছিল। ওটা ব্লাস্ট হলে পুরো শহর কয়েক সেকেন্ডের মধ্যে পুড়ে ছাই হয়ে যাবে। ওদিকে আমরা ফায়ার ক্লাউড আর জেংকে দেখি যারা লড়ে যাচ্ছিল। এমনকি জেং ফায়ার ক্লাউড ডিমনের সব অ্যাটাক ডজও করছিল। একটা সুযোগ পেয়েই জেং ওকে পুরোপুরি কেটে ফেলে। কিন্তু ফায়ার ক্লাউড এত সহজে মরার নয়, কারণ জ্যাং যেটাকে কেটেছিল সেটা ছিল ফায়ার ক্লাউডের একটা ছায়া মাত্র। ওই ডিমন জ্যাংয়ের ওপর হামলা করতে করতে বলে,
আমি তোমাকে এখানে জীবিত ছেড়ে দিতে পারি, কিন্তু বদলে তোমাকে তোমার ওই 2 ফেরি বন্ধুকে এখানে এনে দিতে হবে। নিজের বন্ধুদের সম্পর্কে এরকম শুনে জ্যাং খুব রেগে গিয়ে ওর ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এর মধ্যেই ফায়ার ক্লাউড ডিমন ওকে একটা ঘুষি মেরে অজ্ঞান করে দেয় আর বলে, তোমার সাথে লড়ে খুব মজা পেলাম, কিন্তু এখন তুমি মরতে চলেছ। ও যেই জেংকে মারতে যাবে অমনি শারো আর জু এসে ওকে বাঁচিয়ে নেয়। শারোর ডিফেন্স ম্যাজিক করা সত্ত্বেও ডিমনের পাওয়ার এত বেশি ছিল যে শারোর গলায় একটা আঁচড় লেগে যায়, আর সুযোগ বুঝে ডিমন ওর রক্ত নিজের কাছে নিয়ে নেয়। যদিও শারো জেংকে নিয়ে ওখান থেকে পালাতে সফল হয়, কিন্তু বদলে ফায়ার ক্লাউড ডিমন একটা ফেরির রক্ত পেয়ে গিয়েছিল। এরপর ও ওই রক্ত নিয়ে রিচুয়াল শুরু করে। ও শারোর রক্ত দিয়ে সেখানে কিছু লেখে, আর প্রসেসটা কমপ্লিট হতেই সেখানে একটা ম্যাজিক্যাল সার্কেল চলে আসে। ফাইনালি ফায়ার ক্লাউড ডায়মন্ড ওই জাদুকে অ্যাক্টিভেট করে ফেলেছিল। কাজ শেষ করে ও বাইরে ওই আগুনের চুল্লির কাছে যায় আর বলে, এত বছরের অপেক্ষা আজ শেষ হতে চলেছে। কিন্তু যেই ও ফরবিডেন স্পেলটা ব্যবহার করে কিছুই হয় না। এত খাটাখাটনির পরও যখন কিছুই হয় না, তখন ওর খুব রাগ হয়। এই নিষিদ্ধ জাদু ব্যবহারের ফলে পুরো শহর তছনছ হয়ে গিয়েছিল। এখান থেকে সিন বদলে যায়। আমরা জেংকে বাকিদের সাথে দেখি। জেংয়ের অবস্থা খুব খারাপ ছিল, এমনকি স্যানজোবিনও ওর ওপর কাজ করছিল না। শারো ভাবছিল যে ফায়ার ডিমনকে দুর্বল করার কি কোনো উপায় নেই। তখনই দোকানদার বলে, আরে আমার মনে পড়েছে, আমরা ফায়ার ডিমনকে কন্ট্রোল করতে পারি, কিন্তু ওই অস্ত্রটা আনতে আমাদের চুল্লির একদম নিচের অংশে যেতে হবে। কিন্তু ওখানকার সিকিউরিটি খুব কড়া, আমাদের মতো সাধারণ মানুষ ওখানে কখনো যেতে পারবে না। ওখানে শুধু একজনই যেতে পারে, আর সে হলো জিং। কারণ ওকে এই দুনিয়ার সবচেয়ে ওস্তাদ চোর ধরা হয়। তখন জিং বলে, কিন্তু আমি আমার ছোট বোনকে কথা দিয়েছি, আমি আর চুরি করতে পারবো না। যখন সব ওনার ওকে বলে যে ওই অস্ত্রটা আসলে ফেরিদেরই ছিল, যা ফায়ার ডিমন চোর করে কেড়ে নিয়েছে। এরপর জিং ইনভেস্টিগেশন করে একটা গোপন রাস্তা দিয়ে ভেতরে যায়। সামনেও দুজনকে দেখে যারা সিসিটিভি ক্যামেরায় নজর রাখছিল। ওদের কুপোকাত করে জিং সামনে এগোয়। একটু এগোতেই ওর সামনে ফায়ার ক্লাউডের সেক্রেটারি পড়ে। তার মানে ফায়ার ক্লাউডের সব ইনফরমেশন এরই কাছে আছে। জিং হঠাৎ ওর গলায় হাত রেখে বলে, যদি বেঁচে থাকতে চাও তবে বলো সেই গোপন অস্ত্রটা কোথায়। তখন সেক্রেটারি বলে, আরে 1 সেকেন্ড দাঁড়াও ভাই, আমার কাছেই চাবিটা আছে। তুমি যদি আমাকে ছেড়ে দাও তবে আমি ওটা এনে দিতে পারি। ঠিক তখনই জিংয়ের নজর কোণায় রাখা একটা পার্সের দিকে যায়, আর সেই সুযোগ নিয়ে সেক্রেটারি জিংয়ের ওপর হামলা শুরু করে দেয়। বন্ধুরা, আগুনের এই শহর কি ধ্বংস হয়ে যাবে, নাকি জেং আর কাচান মিলে ফিরিয়ে আনবে শান্তি? জিং কি পারবে তার বোনের সম্মান রক্ষা করতে? এই সব প্রশ্নের উত্তর জানতে আর এই মহাকাব্যিক লড়াইয়ের শেষ দেখতে এখনই ভিডিওতে 3000 লাইক পূরণ করে দিন। আর যারা নতুন তারা এখনই অ্যানিমে প্যারাডক্স সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হচ্ছে পরের ধুন্ধুমার এপিসোডে।